প্রায় এক মাস পর মুক্তি পেলেন ভারতে আটক ৯০ জেলে ও নাবিক। বন্দি বিনিময়ের জন্যই কৌশলে বাংলাদেশের জলসীমা থেকে অপহরণের অভিযোগ। রেডিও মারফত লাইলা টুকে একটা খুললো যে আমাদের একটা আইফোন 15 তোমাদের ওখানে থেকে গেছে, তো তোমরা আসো, আমরা ওটা সার্চ করে দেখে আবার তোমাদের যেতে দেবো। ১৪ বছরেও বিচার হয়নি ফেলানী হত্যার। দর্শককে সীমান্তে বিএসএফ এর হাতে খুন ৬ শতাধিক মানুষ। আন্তর্জাতিক আইন প্রয়োগ করেনি সরকার। বিএসএফ এর এই যে অন স্পট শুট যে পলিসি, যেটা আসলে করার কথা নয়, সেটার কারণেই এই হত্যাকাণ্ডগুলো বারবার হচ্ছে। সশস্ত্র সংগঠনের দৌরাত্মে বান্দরবানে অজানা আতঙ্ক। সীমানার ওপার থেকেই করছে নানা অপরাধ। শান্তিতে বসবাসের নিশ্চয়তা চান স্থানীয়রা। আটক নয়, বন্দি বিনিময়ের জন্যই কৌশলে বাংলাদেশের জলসীমা থেকে ৯০ জেলেকে অপহরণ করেছিল ভারতীয় কোস্টগার্ড। প্রায় এক মাস ভারতে আটক থাকা ৯০ জেলে ও নাবিক মুক্তির পর এমনটাই অভিযোগ করেছেন। মুক্তকর্মীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফিশিং বোট লায়লা ২ এর ডেক স্টাফ রাসেল ভারতে আটক থাকার ২৮ দিন পর চট্টগ্রামে পৌঁছে স্বজনের দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়েন। যাওয়ার পর থেকে এগুলো কোনো যোগাযোগ নাই, কোনো কারোর সাথে যে কোনো যোগাযোগ করবো এরকম কোনো নাই। ওরা আমাদের মোবাইল টোবাইল সবকিছু নিয়ে নিছে, ওয়ারলেক্সের লাইনগুলো সবগুলো কেটে দিছে। রাসেলের মতো মুক্ত ৯০ জেলে ও নাবিক সকালে এসে পৌঁছায় চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড জেটিতে। তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তাদেরকে পুলিশ ভেরিফিকেশন করার জন্য কিছু পুলিশ গেছিল বাড়িতে। আমরা পড়ে গেছি বিদেশে, ওরা আমাদের বাড়ি থেকে টাকা চাইছে। আমার থেকে চায় না, আমার ভাইদের থেকে চাইছে। কারো কাছ থেকে ৫,০০০, কারো কাছ থেকে ৩,০০০। আমাদের ভাইদেরকে পেয়ে আমরা সবাই আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আনন্দিত, খুবই খুশি। তো আমরা একটাই রিকোয়েস্ট করছি পুরো বাংলাদেশের কাছে এবং সরকারের কাছে, যে আমাদের ভাইদেরকে যেন ফিরিয়ে দেব। এমনি আশা ছিল যে আমাদের বাংলাদেশে নিয়ে যাবে, আমরা এরকম বিশ্বাস রাখছি। এর আগে ৫ জানুয়ারি পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতের সাথে বন্দি বিনিময় হয় বাংলাদেশের। ভারত ফিরিয়ে দেয় ৯০ নৌকর্মী আর বাংলাদেশ ছেড়ে দেয় কারাগারে থাকা ৯৫ জেলে। যে অভিযোগ ছিল তারা ভারতীয় সীমানার মধ্যে গিয়ে মাছ ধরছিল, সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো যেহেতু তারা এসেছে, এই বিষয়টা পুলিশকে অবগত করা হয়েছে, আমরাও জেনেছি, আমরা পুরোটা যাচাই করে দেখব। কিন্তু কেন বন্দী হতে হলো ৯০ জনকে? ভারতীয় কোস্টগার্ড সমুদ্রসীমা অতিক্রম করার অভিযোগ করেছে শুরু থেকে। জাহাজ মালিক ও ক্যাপ্টেনদের দাবি, বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে ধরে নিয়ে যাওয়া হয় তাদের। লায়লা টুতে প্রায় ২-২.৫ ঘন্টার আপনার সার্চ করে। তো ওরা যেটা হয়তো করতেছিল যে এখানে অবৈধ কোনো কিছু হয়, ওদের কি ইন্টেনশন ছিল এটা তো আমরা জানি না। তো ওরা রেডিও মারফত লায়লা টুকে একটা খুললো যে আমাদের একটা আইফোন 15 তোমাদের ওখানে থেকে গেছে, তো তোমরা আসো, আমরা ওটা সার্চ করে দেখে আবার তোমাদের যেতে দেবো, এটাই আর কি। তো যাওয়ার পরে বলছে ঠিক আছে। এখন গত ৯ ডিসেম্বর বাংলাদেশের হিরন পয়েন্ট থেকে আটক করে উড়িষ্যায় প্যারা বন্দরে নিয়ে যাওয়া হয় ফিশিং বোট দুটি। সেখানে আগে থেকে আটক ছিল আরও একটি ট্রলারের ১২ জেলে। কৌশলে বাংলাদেশের ৯০ জনকে অপহরণের পর বন্দি বিনিময়ের প্রস্তাব দিতে থাকে ভারতীয় কোস্টগার্ড। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ১৪ বছরেও ফেলানী হত্যার বিচার হয়নি। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষ গুলি চালিয়ে হত্যা করে ফেলানীকে। শুধু ফেলানী নয়, ১৫ বছরে সীমান্তে ৬ শতাধিক হত্যার একটিরও বিচার হয়নি। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ এবং খুনের বিচার আদায়ে আন্তর্জাতিক আইনের ন্যূনতম প্রয়োগ করেনি বাংলাদেশ সরকার। শোনো বিএসএফ, শোনো হে ভারত, কাঁটা তারে গুনগুন, একটা দোয়েল বসেছে যেখানে ফেলানি হয়েছে খুন। চোখের সামনে ছটফট করে মেয়েকে মরতে দেখেছেন মা। গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলো তো ১০ টাকার। ১৪ বছর আগের ফেলানির সেই মৃত্যু যন্ত্রণা আজও তাড়িয়ে বেড়ায় তাকে। আমার মেয়ে ৩ ঘন্টা পানির জন্য খুব চিৎকার করছে, কিন্তু আমি মা হয়ে তার পাশে দাঁড়াতে পারি নাই, পানি দিতে পারি নাই।
আন্তর্জাতিক মহলের চাপে অবশেষে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানি হত্যার বিচার শুরু হয়। কিন্তু সাজানো বিচারে মাত্র 1 মাসের মধ্যে বেকসুর খালাস দেওয়া হয় আসামি বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে। বাদীপক্ষের নারাজিতে 2014 সালে ফের শুরু হয় পুনর্বিচার। তাতেও সাজা হয়নি আসামির। 2015 সালে ফেলানির পরিবারের পক্ষে ভারতের সুপ্রিম কোর্টে রিট করে মানবাধিকার সংস্থা সুরক্ষা মঞ্চ। এরপর দফায় দফায় পেছাতে থাকে শুনানির তারিখ। 9 বছর ধরে বিচারের নামে চলছে প্রহসন। হত্যাকারী বিচারটা যদি হতো আজকে ভারতের বিএসএফরা আমাদের অত্যাচার করতে পারতো না। নতুন যে বাংলাদেশের সরকার আছে আমাদের, সেই সরকার উদ্যোগ নেয় এই বিচারটা জানি ওনারা আন্তর্জাতিক কোর্টে জানি নিয়ে যায়, এটা আন্তর্জাতিকভাবে জানি কোর্টে এটা নিষ্পত্তি হয়, এটা আমার দাবি। আইন ও সালিশ কেন্দ্রের বছরওয়ারি হিসাবে গত 15 বছরে সীমান্তে 6 শতাধিক মানুষ হত্যা করেছে বিএসএফ। আহত ও পঙ্গু 750 মানুষ। এসব ঘটনার একটিরও বিচার হয়নি। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ ও খুনের বিচার আদায়ে আন্তর্জাতিক আইনের ন্যূনতম প্রয়োগ করেনি বাংলাদেশ সরকার। দীর্ঘদিন যাবৎ বিএসএফ এর এই যে অন স্পট শুট যে পলিসি, যেটা আসলে করার কথা নয়, সেটার কারণেই এই হত্যাকাণ্ডগুলো বারবার হচ্ছে। ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। নিরস্ত্র নাগরিকদের সুরক্ষা ও সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ ভারত স্বাক্ষরিত যৌথ প্রটোকল পুনর্মূল্যায়ন ও পুনর্প্রয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমিন বাবু, যমুনা নিউজ। পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি আর অস্ত্রের ঝনঝনানি থামছে না, তার উপরে সংঘাতও আছে। সবসময় অজানা আতঙ্কে থাকেন পাহাড়ে বসবাসরতরা। বিশেষ করে বান্দরবানের থানচি ও রুমায় ব্যাংক ডাকাতির ঘটনায় এখনও উদ্বেগ কাটেনি। সংঘাত বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বান্দরবান ঘুরে এসে সহকর্মী সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে আরেক সহকর্মী শহীদুল সুমনের রিপোর্ট। আধিপত্যের লড়াই ছাড়াও পাহাড়ে খুন, গুম, অপহরণ, চাঁদাবাজির সাথে জড়িত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। অস্ত্রের ঝনঝনানিতে কিছুদিন পর পর অশান্ত হয়ে ওঠে পাহাড়। গত বছর এপ্রিলে বান্দরবানের থানচি ও রুমাই কুকিচিনের ব্যাংক ডাকাতির ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি স্থানীয়দের। ব্যাংকের ডাকাতি হয়েছে, সুস্থভাবে আমরা জীবনযাপন করতে পারতেছি না, খাইতে পারতেছি না। পাহাড়ের যে সমস্যাগুলো, এটি থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? কিছু কিছু সন্ত্রাসীর জন্য কত হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছি আমরা এখানে। হয়তো সন্ত্রাসী দমন করা অবশ্যই দরকার। আমরা এখানে যারা গাইড আছি, বুট আছি, আমরা সবাইকে একভূত হয়ে আমাদের এখানে পর্যটক আসার মতো আমরা এভাবে কিছু ব্যবস্থা চাই। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে প্রকাশ্যে না আসলেও কুকিচিন সহ আরও বেশ কয়েকটি সংগঠনের চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি। সীমান্তের ওপারে বসেই চাঁদাবাজি সহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে বলে দাবি পুলিশের। এরা বান্দরবন অথবা চিটাগাং এই এলাকা থেকে তারা ফোন করে তাদের কাছে চাঁদা চায়। যারা এটা মোবাইল ফোনে করছে, আমরা সেটাও দেখেছি যে তারা যে ধরনের মোবাইল সিম ব্যবহার করছে, প্রকৃতপক্ষে তাদের এদের নিজস্ব কোনো এনআইডি না, অন্য নামে ব্যবহার করে এটা করছে। চাঁদাবাজি যারা করে তাদের সামাজিকভাবে কি বলে যে তাদেরকে বয়কট করেছি। আর এই বয়কটের প্রতিফলন হয়ে এখন তারা দেখছে যে অপরাধ করেছে, সে অপরাধে অনুতপ্ত হয়ে একদম গহীন অরণ্যে চলে গেছে, যেটা নাগালের বাইরে। কুকিচিন বা কেএনএফ ছাড়া পাহাড়ে সক্রিয় আরও একাধিক আঞ্চলিক সংগঠন। নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি সংঘাত আর অপরাধে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি পাহাড়ে বসবাসকারীদের। প্রত্যেক বছর পাহাড়ে প্রায় 1000 কোটি টাকার মতো চাঁদাবাজি হয়ে থাকে। এই চাঁদাবাজি অনেকটা কি হয়, গুম করে নিয়ে যাওয়া হয়। সন্ত্রাসী সে যে জাতের হোক, যে ধর্মের, যে বর্ণের হোক, তার আইন বাংলাদেশে প্রচলিত আইনে এদের ব্যবস্থা নেওয়া হোক। শহীদুল সুমন, যমুনা নিউজ, বান্দরবান। নির্মাণের পর একদিনের জন্য কাজে আসেনি পিরোজপুরের নাজিরপুরে নির্মিত রাবার ড্যাম। অথচ 200 হেক্টর ফসলের জমিতে সেচ দেওয়ার জন্য ড্যামটির গুরুত্ব অনেক। কৃষকদের অভিযোগ, তাদের চাঁদার টাকায় তেল কিনে ড্যামের রাবার ব্যাগ ফোলানো হলেও পানি ধরে রাখতে পারছে না। আর এমন পরিস্থিতির জন্য কৃষি উন্নয়ন কর্পোরেশনের অসাধু কর্মকর্তা এবং প্রভাবশালী ঠিকাদারকেই
দুষছেন কৃষকরা। সরেজমিনে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। ফসলের মাঠে এখন বোরো ধানের বীজ বোনার সময়। শুধু ধান নয়, মৌসুমী শাকসবজি আবাদে ব্যস্ত পিরোজপুরের দেউলবাড়ি ইউনিয়নের 5 গ্রামের 5 শতাধিক চাষি। কিন্তু কৃষকের কাঙ্ক্ষিত ফলনের স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে জোয়ারের পানি, নষ্ট হওয়ার শঙ্কায় ফসল। পানি উঠলে আমাদের দেশে এটা শেলা হয়, লোদা শেলা কয়, মানে চুনা হালা কই আমরা, ওইটা আর কি ওইটা মানে গুছি নষ্ট হয়ে যায়। আমরা রুইতে পারতেছি না, ধান কম হইতে আছে। 1 ঘন্টা কাজ করে আমি চলে যাওয়া লাগবে আমাদের পানির চাপে। ফসলের মাঠে সেচ সুবিধার জন্য পানি ব্যবহারের লক্ষ্যে 2022 সালে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে স্থানীয় কর্ণখালী খালের উপর একটি রাবার ড্যাম নির্মাণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। কিন্তু সংকট সমাধান তো দূরের কথা, উল্টো মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্প। ড্যামটা করার মতন হয় না, নিচ থেকে সুরঙ্গ হইয়া পানি আপ ডাউন করতেছে, আটকাইলে পর ভিতরে ছিদ্র হয়ে গেছে। যদি পানিটা আপ ডাউন করে তো এটা বানানোর তো দরকার ছিল না। এর সাথে আমাকে সুইচ গেলেই ভালো আছিল। আমাকে কবরস্থান নামিয়ে যাইতেছে, বাড়ি নামিয়ে গেছে, এই বিল্ডিং আর 2 দিন পর নামিয়ে যাবে, এই অবস্থা বুঝছেন। এর যদি কোনো সংস্কার না করে তাহলে তো আমরা পুরো বিপদগ্রস্ত। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে রাবার ড্যাম নির্মাণের কাজ করেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান বাইজিদ আহমেদ খান। স্থানীয় কৃষকদের অভিযোগ, ক্ষমতার দাপট দেখিয়ে নিম্নমানের কাজ করেছেন ঠিকাদার। এর সাথে সম্পৃক্ত ছিলেন বিএডিসি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। আওয়ামী লীগের আমলের সময় যা করছে, এই কেউ কিছু কথা কইতে পারে না, চালাফেলায় দেশে চামচাকো খাইলি হেরাই কাম করছে। বোরিং করা পাইল বসায়নি কথা 70 ফুট, হয় বয়স 30 ফুট 30 ফুট বয় কাম করে দিয়েছে, তৈল খোলো উপরে নামি গেছে। সিট পাইলগুলো যে ঢুকাইছে ওরা সত্যিকারে যারা পারদর্শী তারা ঢুকায় নাই। হ্যাঁ, অন্য লেবার দিয়ে ঢুকাইছে। ধরেন 20 ফুট যাওয়ার কথা 5 ফুট গেছে, ওই মানে যে চেইনে মিলে নেয়। এ বিষয়ে জানতে গেলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তৎকালীন নির্বাহী প্রকৌশলী এবং বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে থাকা চঞ্চল কুমার মিস্ত্রি। যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি ঠিকাদার বাইজিদ খানও। বিএডিসির নির্বাহী প্রকৌশলী বলছেন, রাবার ড্যামটি ত্রুটিপূর্ণ। এটি সংস্কারে 1.5 কোটি টাকার একটি প্রস্তাব জমা দেয়া হয়েছে। এটা যারা ডিজাইনের সাথে সংশ্লিষ্ট যে কনসালটেন্ট ছিল তাদের সাথে যোগাযোগ করে এটা মেরামতের একটা প্রস্তাব আমরা পাঠাইছি ঢাকা অফিসে। ওইটা 55 লাখ টাকার মতো। ওইটা যদি আমরা বরাদ্দ পাই তখন এটা মেরামত করলে জিনিসটা হয়তো ফার্মার এটা সুফল পাবে। ফসল রক্ষায় গেল বছর নিজস্ব অর্থায়নে খালে অস্থায়ী বাঁধ দিয়েছিলেন কৃষকরা। কোটি কোটি টাকা খরচ করে বাস্তবায়ন করা হয়েছে এই রাবার ড্যাম প্রকল্প। এর ফলে স্থানীয় কৃষকদের মুখে হাসি ফোটার কথা, কিন্তু হয়েছে এর উল্টোটা। এজন্য ঠিকাদার আর বিএডিসির সীমাহীন দুর্নীতিকে দায়ী করছেন কৃষকরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, পিরোজপুর। চাঁদাবাজি বন্ধের দাবিতে চলা মানববন্ধনে নেত্রকোনায় হামলা হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে বিভিন্ন পরিবহন শ্রমিক দলের কর্মীরা মানববন্ধন শুরু করে, আর এ সময় শ্রমিক দলের আরেকটি গ্রুপ তাদের উপরে হামলা চালায়। হাতাহাতি সহ ধাওয়া পাল্টা ধাওয়া হলে অন্তত 10 শ্রমিক আহত হয় এবং তাদের হাসপাতালে পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আশুলিয়ায় গ্যাসের দাবিতে মানববন্ধন ও তিতাসের জোনাল অফিস অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রাহকরা। গতকাল পলাশবাড়ি এলাকায় মানববন্ধন শেষে মিছিল নিয়ে বাইপাইলে তিতাসের জোনাল অফিসের সামনে বিক্ষোভকারীরা অবস্থান নেয়। বক্তারা বলেন, দীর্ঘ 9 বছর নিয়মিতভাবে তিতাসের গ্যাস বিল পরিশোধ করলেও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ তারা পাচ্ছেন না, আর এতেই প্রতিনিয়তই বিকল্প উপায়ে জ্বালানির কাজ সারতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরে তিতাস কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা।